আচ্ছা ঠিক আছে। 36 নাম্বার দেন, 36 নাম্বার থেকে বিসমিল্লাহির স্টার্ট, রহমানির 36 রহিম। নাম্বার। এই সবাই কথা বলেন না, আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমরা পিআরবি থেকে আজকে যে এগুলা দিব। আজকে আবার একটু পরে আপনার ক্লাসটা নিয়ে আমি নাইট ডিউটি চলে যাব, দেখি যতক্ষণ নেওয়া যায় 9টা 20 পর্যন্ত নিব আপনাদের। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্লাইডে স্লাইডে দেখা যাচ্ছে। এই যে প্রথমে বলে নেই, আপনারা প্রথম যে পিডিএফটা পাইছেন, প্রত্যেকটা প্রশ্নের আগে দেখবেন 4টা করে বই দেওয়া আছে, মানে 4 স্টার, 3 স্টার না 4 স্টার। এই যেখানে যেখানে এই 4টা করে বই দেওয়া আছে খুঁজে খুঁজে বাইর করবেন, ওইটা মনে করি ইম্পর্টেন্ট। আর যেখানে একটা স্টার স্টার আছে মনে করুন দরকার নাই। এটা একটা স্টারটা আপনারা মানে আমি বলছি দরকার নাই, আপনার পড়া দরকার নাই বলতে ওটা একটা এমসিকিউ আসতে পারে ওখান থেকে, সর্বোচ্চ আপনার পড়া দরকার নেই। তো এখানে আমরা প্রশ্নগুলো একটু উপস্থাপন করে, পিডিএফ গুলো আছে একটু দেখে নেবেন, যে যেভাবে নিতে পারেন আর কি। এগুলো প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসা, এবং ওখান থেকে নিছি, এবং আরো পর্যায়ক্রমে যাবে পিআরবি, যে কদিন আমরা পিআরবি আলোচনা করতেছি। তাহলে প্রথমে প্রশ্ন দেখা যাচ্ছে আপনাদের। আজকে শুধু প্রশ্ন আলোচনা করবো, মনোযোগ দেন সবাই, কেউ কথা বলবেন না, আমি শুধু আলোচনা করবো। আপনারা যেখানে যেখানে কোনো ই থাকে আপনারা বলবেন, ভুল ভ্রান্তি বা বিধি ভুল থাকলে। দেখা যাচ্ছে প্রথমে যে পঞ্চায়েত ও ইউনিয়ন বোর্ডের সাথে পুলিশের সহযোগিতা সম্পর্কে আলোচনা। আমরা এটা ক্লিয়ার জানি, 32 বিধি, পিআরবি 32 অনুযায়ী এটা আলোচনা করা হয়েছে যে পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সাথে পুলিশের সহযোগিতা কেমন হবে। যে কোনো জায়গায় কোনো একটা আসামি ধরতে গেছেন, কোনো স্থানীয় ভাবে ইউনিয়ন বোর্ড পঞ্চায়েতের কোনো ইউনিয়ন পরিষদের সহযোগিতা দরকার, গ্রাম চৌকিদারের সহযোগিতা, তো এই কথাই বলছে, তাদের সহযোগিতা ছাড়া পুলিশের যে প্রশাসনের যে কাজ রয়েছে সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। কারণ তারা গ্রাম পুলিশের নিয়োগ এবং নিয়ন্ত্রণ করে, এবং তাই সকল পুলিশকে কর্মকর্তা তাদের প্রতি সম্মান এবং সৌজন্য বোধ প্রদর্শন করতে হবে। আপনাদের মেইন বই থেকে লেখা, এটা জাস্ট ছোট করে লিখে দিয়েছে যাতে ভাষাগত দিক ঠিক থাকে। থানার কর্মকর্তা যারা রয়েছে নিজেদের অধিক্ষেত্রের পঞ্চায়েত যারা রয়েছে জুরিডিকশনে এবং ইউনিয়ন বোর্ডের সদস্যের সঙ্গে তারা কি করে পরিচিত হবেন, এটাই স্বাভাবিক, আমরা সবসময় এটাই করি। এবং অপরাধ প্রতিরোধ উদ্ঘাটনে তাদেরকে সহায়তা করবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকবেন এবং পরিদর্শনকালে তাদের সঙ্গে সাক্ষাৎ ও সহযোগিতা সভা, বিভিন্ন সময় উঠান বৈঠক বৈঠক, বিট পুলিশিং এবং কমিটি পুলিশিং এর আয়োজন করে পুলিশ ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। এটা হচ্ছে সহযোগিতা। তাদের সহযোগিতা ব্যতীত একটা কথাই বলছে যে আহ, আহ, পুলিশ প্রশাসনের যে তাদের সহায়তা ছাড়া পুলিশ প্রশাসনের কাজ সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। এটা হলো পিআরবি 32 থেকে আলোচনা করা হয়েছে, যে পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সাথে পুলিশের সহযোগিতা কেমন হবে। 32, এটা দেখা যাচ্ছে 4টা বই, দেখুন 4, এটা ইম্পর্টেন্ট। জনসাধারণের মধ্যে পুলিশের আচরণ প্রায় আসে। পরের কোশ্চেন, জনসাধারণ পুলিশের আচরণটা কি ধরনের হবে, কি ধরনের হবে, এখানে একটু বানানগত মিস্টেক আছে। কি ধরনের হবে বা কি ধরনের, অনেক, এই কোশ্চেনটা অনেক ভাবে আসতে পারে। ঠিক আছে, তবে বিধি হচ্ছে 33, এর সাথে আমরা অন্যান্য কানেক্টিং আসে লিখতে পারেন, 260 লিখতে পারেন, আরো যা যা আছে যেগুলো আছে অনেক, অনেকে লেখে। তবে মূলত হচ্ছে জনসাধারণ পুলিশের যে আচরণটা কেমন, এখানে দুইটা পার্টে বলছে। একটা হচ্ছে আমাদের পার্ট, জনসাধারণ আমরা কেমন আচরণ করবো, আর একটা পার্ট হচ্ছে আমাদের যদি কোনো আচরণে ব্যত্যয় ঘটে, আমাদের বিরুদ্ধে শৃঙ্খলা বা আমাদের অসদাচরণ হলে আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে। এবং তা আমাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, এবং পদোন্নতির ক্ষেত্রে তারা সুপারিশ করবে না। এবং আমাদের বিরুদ্ধে যদি কোনো এরকম পরিলক্ষিত হয় তাহলে আমাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এবং শুধু এও নয়, এবং সিনিয়র স্যাররা যখন তাদের সাথে কেউ দেখা করতে হবে তাদের সাথে কি সৌজন্য তাদের সাক্ষাৎকার দিতে হবে, এবং তাদেরকে জানানোর সুযোগ দিতে হবে, মতামত স্বাধীনভাবে, এরকম কথা বলা রয়েছে। তো যাই হোক, পিআরবি 33 অনুযায়ী যে জনসাধারণের সম্মান, সদিচ্ছা, সহযোগিতা ছাড়া পুলিশ বাহিনী সফলভাবে কাজ করতে পারে না, এই কথাটা এখানে বলা রয়েছে। আপনারা দেখবেন 3-4টা শুভেচ্ছা ভালোবাসা এরকম কিছু কথা বলা রয়েছে। তাই দায়িত্ব পালনের সময় প্রত্যেক পুলিশ সদস্যের কিছু দৃঢ়তার পাশাপাশি সহিংসতা থাকতে হবে, ভদ্রতা এবং সৌজন্য প্রদর্শন কখনোই করা যাবে না, রূঢ়তা, কঠোরতা, নিষ্ঠুরতা এই ধরনের সম্পূর্ণ নিষেধ এই বিধিতে বলা রয়েছে। যে এই ধরনের আচরণকারী সদস্যদের বিরুদ্ধে অবশ্যই কর্মকর্তা দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এটা আমরা যেটা বললাম। যে কর্মকর্তা এইসব নির্দেশনা অমান্য করে তাদের পদোন্নতির জন্য সুপারিশ করা যাবে না, এই কথাটা বলা রয়েছে। এই কথাটা উল্লেখ করবেন। এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে তাদের আর একটা হচ্ছে আমাদের বিরুদ্ধে। এখানে বলছে তাই জনসাধারণ প্রতি পুলিশের আচরণটা যদি কোনো ধরনের ব্যর্থ ঘটে আমাদের প্রতি সিনিয়ররা, কনসার্ন অথরিটি এখানে ব্যবস্থা নিতে পারে। এটা একটু লেস ইম্পর্টেন্ট দেখতে, তারপরে আলোচনা করে দিচ্ছি যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক রাখার বিধান কি। যে অবসর যারা রিটায়ারমেন্টে গেছেন বা যাবেন, এদের সাথে কি ধরনের সম্পর্ক থাকবে, কেন থাকবে, সম্পর্ক করার কারণটা কি। কারণ একটাই, পিআরবি 34 বলা রয়েছে যে কর্মরত যারা পুলিশ কর্মরত তাদের, আমরা যারা রয়েছে এখন বর্তমান কর্মরত, তাদের অধিক্ষেত্রে থানার জুরিডিকশনে যারা অবসরপ্রাপ্ত যাবেন তাদের কর্মের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। কেন করবেন? এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রাখবেন। বিশেষ করে কারা করবে, এখানে এমসিকিউস, বিশেষ করে সার্কেল ইন্সপেক্টর ও থানার অফিসার ইনচার্জ। কারণ যখন কোনো একটা থানায় কোনো এলাকা চাঞ্চল্যকর মামলা বা কোনো একটা অভিজ্ঞতা জ্ঞান দরকার, তাদের সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করবে। এছাড়া অবসরপ্রাপ্ত যারা এই থাকবেন, অবশ্যই পুলিশ সুপারের কার্যালয়ে একটা তালিকা সংরক্ষণ করতে হবে, এটাই এমসিকিউ আসা তাদের। এবং তাদের পুলিশের কাজের প্রতি আগ্রহ রাখতে সম্মেলন, বিভিন্ন সময় সম্মেলন হবে, বিভিন্ন সময় অনুষ্ঠান হবে, বার্ষিক প্রোগ্রাম, প্যারেড, আমন্ত্রণে তাদেরকে সৌজন্যমূলক প্রদর্শন করতে হবে।
তাহলে আমরা দেখলাম এখানে মোটামুটি তাদের সাথে অ্যাটাচ থাকে, অর্থাৎ যারা রিটায়ারমেন্টে গেছেন রয়েছেন তাদের যে জ্ঞান বা অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য এই এই বিধিটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 34। পরের প্রশ্ন, ইন্সপেক্টর জেনারেল সম্পর্কে পিআরবি কি বলা রয়েছে? এখানে 5, 12, 35 একটা কথা বলা রয়েছে। আমরা জানি 5/12/35, এটা হচ্ছে 5 হচ্ছে কি, আমরা হচ্ছে কি 12 কোথায় যে পিআরবি কার্যবিধি, 35 কি পুলিশ পিআরবি, আর হচ্ছে 5 হচ্ছে আমরা জানি পুলিশ আইন, আর এই জন্য বলছে 5, 12, 35 একসাথে কানেক্টেড করা আছে। তো যাই হোক এখানে এখানে এটা কখনো পরীক্ষা আসে না, বাট 12 ধারা থেকে আসছে, 12 ধারা, অর্থাৎ এখানে যে আমাদের যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কে বলা রয়েছে, আমাদের একজন এএসপি যারা কার্যক্রম, তাদেরকে বিশেষ ম্যাজিস্ট্রেট বলা রয়েছে, যে তারা এই ম্যাজিস্ট্রেটের পাওয়ার কাজ করতে কোন ধারা বলে করবে, 12 ধারা কোন ক্ষেত্রে করবে বলা রয়েছে, যে তারা হচ্ছে সমগ্র ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা একজন আইজি স্যারকেই করা হয়েছে, তবু কেবল তারা কোন ক্ষেত্রে হবে, কেবল তারা প্রতিরোধ, ওই যে অপরাধ প্রতিরোধ, অপরাধ উদ্ঘাটন, অপরাধী গ্রেপ্তার এবং শনাক্তকরণ প্রয়োজনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যতটুকু প্রয়োজন ততটুকু সীমার ভিতরে তারা কাজ করবেন। ঠিক আছে, তবে এখানে ইন্সপেক্টর জেনারেল সম্পর্কে এখানে 35 দ্বারা একদম ক্লিয়ার করে দিচ্ছে, এখানে ইন্সপেক্টর জেনারেল কি বা এখানে তার দায়িত্ব কখনো পরীক্ষা আসবে না। জাস্ট এইটুকু বললাম যে এখানে সমগ্র দেশের ইন্সপেক্টর 5 ধারা অনুযায়ী পুলিশ আইনের সমগ্র দেশের ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে, কেবলমাত্র অপরাধ প্রতিরোধ, অপরাধ উদ্ঘাটন এবং অপরাধী গ্রেপ্তার শনাক্তকরণ প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের উপস্থিত যতটুকু অনুপস্থিত যতটুকু প্রয়োজন ততটুকু সীমার ভিতরে সে কার্যক্রম পরিচালনা। এটা হলো 35। আরেকটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ মামলা বলতে কি বোঝায়? পরীক্ষায় চলে আসতে পারে যে গুরুত্বপূর্ণ মামলা কোনগুলো, গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা হচ্ছে এসআর মামলা, মনে রাখবেন সবসময় এটা হচ্ছে এসআর মামলাকে বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ মামলা কোনগুলো আমরা এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি, পিআরবি হচ্ছে 53 বলা রয়েছে। আমরা আজকে যে আলোচনা এগুলো করতেছি এগুলো আপনারা কিন্তু আপনার ওদিক থেকে আলোচনা যাচ্ছে না, আমি এদিক থেকে রিটার্ন প্রশ্নগুলো নিয়ে যাচ্ছে যাতে আপনার পিআরবিটা মোটামুটি ভাবে একটা ভালো ধারণা আসে। তাহলে গুরুত্বপূর্ণ মামলা কোনগুলো বা বলতে কি বোঝায়? পিআরবি 53 বিধি অনুযায়ী, অর্থাৎ গুরুত্বপূর্ণ মামলা বলতে এমন অভিযোগ ভিত্তিক মামলা করে, অভিযোগ ভিত্তিক, বিশেষ করে স্পেশাল কেস, স্পেশাল অর্থাৎ স্পেশাল রিপোর্ট, এসআর কেস এর অন্তর্ভুক্ত, এগুলো বলা হয়। এসআর হচ্ছে এসপি ঘোষণা করেন প্রতিটা এসপি স্যার জেলায় যে মামলাগুলো হয় সেই জেলায় এসপি স্যার এসআর ঘোষণা করে, চুরির মামলা হোক, মাদক মামলা হোক, যে যদি মনে করে যে চাঞ্চল্যকর সেটাকে এসআর ঘোষণা করে দিতে পারে, যে কোনো মামলা এটা এসপি ক্ষমতা রয়েছে। তো এখানে যে গুরুত্বপূর্ণ মামলা বলতে বোঝায় এসআর এর অন্তর্ভুক্ত, যে অথবা শান্তিভঙ্গ অথবা অন্যান্য অপরাধ সংগঠনের অথবা অন্যান্য সংগঠনের অপরাধ সংগঠন, যেমন এছাড়া যে মামলা গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত, কিছু কিছু জায়গায় গুরুত্বপূর্ণ মামলায় জড়িত থাকে, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি মামলা যা সেই মামলাগুলো যা অস্বাভাবিক, সেগুলো হচ্ছে চাঞ্চল্যকর, কিংবা অপরাধ সংগঠনের যে কৌশলের কারণে ব্যতিক্রম হয়, কিছু কিছু অপরাধ এমন একটা মডাস এন্ড ঘটে, অপরাধ ঘটে যায় যেটা হচ্ছে খুবই একটা ব্যতিক্রমী, তখনই হচ্ছে অন্যান্য এটা একটা এসআর হিসেবে, স্পেশাল রিপোর্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আরো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সরাসরি কোনো পুলিশ কর্মকর্তা জড়িত থাকে, তবে মনে রাখবেন যদি কোনো মামলা যদি পুলিশ জড়িত থাকে সেটাও এসআর ঘোষণা, এবং সেটা এমআর মামলা হিসেবে ঘোষিত হয়। এমআর মামলা, পুলিশ সরাসরি পুলিশ জড়িত যে সকল মামলা হয় সেটা এমআর মামলা বা মিসকিউলিনিয়াস অপরাধ, কন্ডাক্টিং অপরাধ, এরকম এটা। তো যাই হোক এটাও এসআর হিসেবে আসবে। যেসব মামলা গুরুত্বপূর্ণ মামলা হিসেবে গণ্য হয়, এই যে যা যা বললাম কি কি, একটা হচ্ছে অভিযোগ ভিত্তিক মামলা, তারপর হচ্ছে কোনো স্বার্থ এবং অন্যান্য অপরাধের আশঙ্কা থাকে, আবার যেসব মামলা গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত থাকে, অস্বাভাবিক অথবা চাঞ্চল্যকর এবং কোনো অপরাধ সংগঠনের কৌশলের কারণে ব্যতিক্রমী হয় এই সকল, অথবা একটা হচ্ছে পুলিশ যদি জড়িত থাকে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে জড়িত থাকে। তবে এটা বলা রয়েছে যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা লিখিতভাবে কোনো শ্রেণীর মামলা গুরুত্বপূর্ণ ঘোষণা করলে সেটি গুরুতর মামলা বলে করা, যেটা বললাম যে এসপি স্যার যে কোনো একটা মামলাকে যদি মনে করে এটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এটাকে এসআর হিসেবে ডিক্লারেশন করতে পারে। এটা হচ্ছে পিআরবি 53। মনোযোগ দেন। এখন যে প্রশ্ন দেখতে পাচ্ছেন কেস ডায়েরি, এটি কিভাবে কখন লিখতে হয় বিস্তারিত আলোচনা করি। আসলে কেস ডায়েরি প্রশ্নটা আমরা যদি আলোচনা করি, কেস ডায়েরি প্রশ্নটাই মূলত হচ্ছে আপনাদের পিআরবির 263 এবং 64 এবং পিআরবি শুধু 68 কথা বলা হয়েছে, এবং ফৌজদারি কার্য 172। মনোযোগ দেন। কেস ডায়েরি কি, এটা কখন কিভাবে লিখতে হয়, কেউ কথা বলবেন না? পিডিএফ দিছি, ভালো করে পড়ে ফেলবেন, যেভাবে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো পড়বেন, আর যেগুলো মনে হচ্ছে না ইম্পর্টেন্ট, একটা বই দিছি বা একটা স্টার দিছি সেটা পড়া দরকার নেই। তাহলে আমরা জানি কেস ডায়েরিটা হচ্ছে একটা তদন্ত কর্মকর্তা একটা সরকারি নথি, যেখানে প্রতিটি মামলার তদন্ত কার্যক্রম ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেন। এটা ফৌজদারি কার্যবিধি 172 অনুযায়ী এটা সংরক্ষণ করা বাধ্যতামূলক, 172 যেটা বলা রয়েছে। মামলা হলে প্রতিটা মামলায় কি হবে, সিডি আকারে মামলার মালা কাটবে। এটা কিভাবে কখন লিখতে হয়? লিখতে হয় যে লেখার সময়টা হচ্ছে কেস ডায়েরি তদন্ত চলাকালীন, বলছে তদন্ত চলাকালীন, তদন্ত অগ্রগতির সাথে, তদন্ত হচ্ছে অগ্রগতি হচ্ছে লিখতে হবে, প্রতিদিনের শেষে একসাথে লেখা যাবে না।
সবগুলো একসাথে লেখা যায়, প্রতিদিনেরটা প্রতিদিন লিখতে হবে। খেয়াল রাখবেন যে অবশ্যই প্রতিদিনের শেষে একসাথে লেখার সুযোগ নাই। লেখার পদ্ধতিটা হচ্ছে আমরা যেটা দেখবো, আমরা যখন সিডিতে থানা কাজ করেন, যারা রাইটারগিরি করেন, সেখানে বিবি ফর্ম 38-এ লেখা হচ্ছে প্রতিটি এন্ট্রি এরকম কলাম করা আছে, প্রতিটি এন্ট্রির সময় স্থান উল্লেখ করতে হবে, বাম পাশের সময় স্থান উল্লেখ করতে হবে, তদন্ত চলাকালীন প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা লিখতে হবে। বলতেছে বাম পাশে সময় ও স্থান উল্লেখ লিখতে হবে, খেয়াল রাখবেন। এবং তদন্ত চলাকালীন প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা আলাদা করে সুন্দর করে করে লিপিবদ্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টা কি এখানে, যে এখানে বলছে যে তথ্য পাওয়ার সময়, কখন তথ্যটা পাইলেন, কয়টার সময়, তদন্ত শুরু ও শেষের সময়, পরিদর্শিত স্থান যেখানে আপনি পরিদর্শন করলেন, এবং তদন্তে প্রাপ্ত আপনি কি কি পাইলেন। একটা মামলায় তদন্তে সর্বশেষ কি পাইলেন, যে তদন্তে প্রাপ্ত ফলাফলটা কি, সেটাও আপনি প্রত্যেকটাতে নোট দিবেন একটু একটু করে। অতএব কেস ডায়েরি হলো তদন্তের ধারাবাহিক একটা সরকার রেকর্ড, যা বিচারিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কি ভূমিকা রাখে। এই এমসিকিউ দেয় না দেখে অনেকে মন খারাপ নাকি? আপনারা তো পরীক্ষা দেন নাই এতটা, আমি দেখতেছি অনেকে মন খারাপ করে বসে আছে, মুখ টুক দেখে বোঝা আছে মনে হচ্ছে মন খারাপ। এখন ক্লাসে থাকেন, অসুবিধা, ওটা তো দেওয়া যাবে, সমস্যা নাই। পরীক্ষা তো 15 কতগুলো মডেল দিবেন দেখছেন, অনেক মডেল টেস্ট পরীক্ষা দেবে, পরীক্ষার আগ পর্যন্ত হতে থাকবে। আমি তো ইচ্ছা করলে একদিন 2টা করে মডেল টেস্ট নিতে পারি, এত টেনশন দরকার নাই। একটু অ্যালার্ট থাকবেন, গ্রুপে বলি তো, আমি যখন একটা প্রশ্ন করি, আজকে 3টা প্রশ্ন করছি, আস্তে আস্তে 3টা প্রশ্ন করছি, কেউ উত্তর দেয় নাই। এমসিকিউ যায় দেখছি সাদ্দাম না সাইফুল যায় ওখানে উত্তর করছে, এমসিকিউ তে যায় ওখানে উত্তর দেয়। আচ্ছা যাই হোক, তো এগুলো একটু খেয়াল রাখবেন। গ্রুপে আমি যে প্রশ্ন করি, জানতে চাই আপনার পড়াশোনার মানটা কি করতেছেন, একটু অ্যাক্টিভ থাকা। আর ফেসবুকে যারা আছেন তো আসেনি, ফেসবুকে যারা আছে তারা দেখতেই পারতেছে, প্রচুর প্রশ্ন দিই, প্রতিদিনই প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, কেস ডায়েরি প্রেরণ ও সংরক্ষণ পদ্ধতি, এটাও 264-তে বলছে যে কেস ডায়েরির যে প্রেরণটা করবেন, আপনার কেস ডায়েরি কোথায় প্রেরণ করবেন? কেস ডায়েরি করবেন মূলত সার্কেল অফিসে, বুঝতে পারছেন? সার্কেল পথে এটা সার্কেল অফিসের সাথে কানেক্টেড। আবার এখানে কেস ডায়েরি কয় কপি হবে, এবার এসআর মামলার ক্ষেত্রে আলাদা কোথায় কোথায় যায়, একটু মনোযোগ দেন, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের এখন ভালো তো হচ্ছে। এই কোশ্চেন গুলো আবার আমরা যখন ওই যে প্রশ্ন আকারে সাজাইছি, ওখানেও আপনার পিআরবি স্পষ্ট ভাবে পাবেন, মোটামুটি ভালোভাবে। এখন একটু ভালো করে বুঝেন, ওখানে যে এখানে মেন বই থেকে আলোচনা, এগুলো যা আলোচনা মেন বই থেকে, এই জন্য আপনাদের অনেক সুবিধা হবে। তাহলে কেস ডায়েরি সংরক্ষণের পদ্ধতিটা কি? প্রথম হচ্ছে কার্বন কপি কোথায় পাঠাবে? সার্কেল অফিস। আর একটা কপি তো আপনার ডকেটেই থাকে আপনাদের, আর একটা কপি এক জুডিশিয়াল কপির সাথে তো একবারে চলে যায় ইয়েতে, জুডিশিয়াল কপির সাথে তো সিটি আকারে যায়, জুডিশিয়াল কপি। আচ্ছা, ওটা আসতেছি। তাহলে কার্বন কপি পাঠাতে হবে সার্কেল ইন্সপেক্টর অফিসে, সার্কেল অফিস 161 অনুযায়ী নেওয়া সাক্ষ্য সংযুক্ত করতে হবে, এটা খেয়াল রাখবেন সবাই। আপনি যে 161 নেবেন, আবার 161 আবার কিন্তু সিটিতে নোট দেয় না, এটা কিন্তু আলাদা করে লেখা থাকে। তো 161 সাক্ষীদের নাম ঠিকানা লেখা থাকে শুধু। তো এখানে অ্যাটাচ করতে হবে, ডকুমেন্টারি কি থাকবে, কানেক্টেড করতে হবে। বিশেষ ক্ষেত্রে যেটা হচ্ছে অতিরিক্ত বই পাঠাতে হবে, যে এসপি অফিস, স্পেশাল রিপোর্ট মামলা এসপি আলাদা বই পাঠাতে হবে। এটা যখন ই হবে, এই আপনার হচ্ছে এসআর হবে, তখন আলাদাভাবে একটা কপি করতে হয় 15 দিন পর পর। নিয়ম হচ্ছে 15 দিন পর পর সিডি কপি সার্কেলে জমা দেবেন বলা রয়েছে। আর 15 দিন পর পর যেহেতু এসআর মামলা হলে, ওইটাও 15 দিন পর পর এসপি অফিসে দিবেন। এবং এই কপিটা এসপি অফিস থেকে কমিশনার অফিস, সিআইডি, ডিবি, যেখানে যেখানে কানেক্টেড আছে, যে চাঞ্চল্য মামলাগুলো যেখানে কার্যক্রম পরিচালনা করে, সেখানে এগুলা রিপোর্ট গুলো যায়। তো সিআইডি নিয়ন্ত্রণ তদন্ত সিআর মাধ্যমে পাঠানো হয়েছে, সিআইডি তদন্তের ক্ষেত্রে প্রতিটি ফর্মের সিরিয়াল নাম্বার থাকবে, অবশ্যই সিরিয়াল নাম্বার থাকবে অবশ্যই। তদন্ত শেষে ডায়েরির পাতা আলাদা করে ফাইল করতে হবে। এফআইআর নম্বর, বছর, আসামি, গ্রেপ্তার, অভিযোগকারী, এগুলা সব টোটাল ডিটেলস এগুলা সংরক্ষণ করে, এগুলা আলাদা করে থাকে প্রত্যেকটা। তাহলে কেস ডায়েরি প্রেরণ ও সংরক্ষণ করলে তদন্তে কি হয়, জবাবদিহিতা, সচেতনতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আগেটার চেয়ে। কেস ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যাবে, কি কি করা যাবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই রিপিট, কেস ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যাবে, কি কি করা যাবে না, এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। পড়েন এগুলা আপনারা, এগুলা হচ্ছে আপনারা যেহেতু জুনিয়র সাব ইন্সপেক্টর হচ্ছেন, সাব ইন্সপেক্টর হবেন, এগুলা আপনাদের জানা সকলের দরকার। যেহেতু এখন প্রশ্ন আসে যে কেস ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যাবে, কেস ডায়েরিতে বিষয় সম্পর্কে 264-তে যেটা বলা রয়েছে, সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তদন্তের সময়, স্থান উল্লেখ থাকবে, এবং তদন্তের কার্যক্রম, তদন্তকারী কার্যক্রম থাকবে, পরিদর্শিত স্থান, গ্রেপ্তার ও তল্লাশির বিবরণ, জব্দকৃত সম্পত্তির বিবরণ, তদন্তের ফলাফল, এবং প্রাপ্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সূত্র, ক্লু গুলা কি কি পেয়েছেন, এগুলো একটা পয়েন্ট আগে লাগবে। এবং উল্লেখযোগ্য অন্তর্ভুক্ত হচ্ছে সাক্ষীদের নাম, এগুলো অবশ্যই উল্লেখযোগ্য অন্তর্ভুক্ত, এগুলো অন্তর্ভুক্ত থাকবে। সাক্ষীদের নাম, সহায়তাকারী পঞ্চায়েত ইউনিট সদস্য, এবং অন্তর্ভুক্ত করা যাবে না উল্লেখযোগ্য এদেরকে সহায়তার পঞ্চায়েত ইউনিট সদস্যদের তথ্য থাকবে, তবে অন্তর্ভুক্ত করা যাবে সাক্ষীদের পূর্ণ বক্তব্য। এই সাক্ষীদের পূর্ণ বক্তব্য কোথায় যাবে না, ওই সিটিতে আপনার লিখতে হবে এই জানান, এটা বলা যাবে না। তার সাক্ষী জানান ওটা আলাদা করে থাকবে। তাহলে কেস ডায়েরিতে তদন্তের রেকর্ড, স্বাক্ষর, সম্পূর্ণ বিবরণ হয়। এই যে আমরা যে রেকর্ডটা করতেছি, এটা সাক্ষ্য আইনে বা স্বাক্ষর সম্পূর্ণ বিবরণ নয়, বুঝতে পারছেন? তাহলে কেস ডায়েরিতে আদালতের মর্যাদা, আদালতের ব্যবহারটা কি?
এই কেস ডায়েরিতে আইনগত মর্যাদা রয়েছে, আমরা যখন আলাদা করে প্রশ্ন পড়বো দেখবেন, এছাড়াও ওগুলো দেখবেন এই যেগুলো বোর্ডে গুলো আসছে আইনগত সব সাক্ষ্যগত মূল্য কি কি কেস ডায়েরি। তো কেস ডায়েরি আইনগত মর্যাদা, এটা হচ্ছে এটা একটা প্রিভিলিয়াস অফিসিয়াল ডকুমেন্ট। এটা একটা কি প্রিভিলিয়াস অফিসিয়াল ডকুমেন্ট। এবং আইনগত মর্যাদা হচ্ছে এটি তদন্তকারী কর্মকর্তার একটি সরকারি রেকর্ড। আদালত চাইলে এটি তলব করতে পারেন, এটি একটা এভিডেন্স হিসেবে, তবে এটা একটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছেন? আদালতের ব্যাপারটা কি বিচার প্রক্রিয়া সহায়তা হিসেবে ব্যবহৃত হয়, এবং যাচাই এবং সাক্ষ্য যাচাই, পুলিশ স্মৃতিকে রিফ্রেশ করার করতে ব্যবহার করা হয়। এটা ওই যে আমরা যেটা 145 157 যেটা আমরা ইউজ করি। আদালতে প্রয়োজনে পুলিশ কর্মকর্তা জেরা করতে পারে এই ক্ষেত্রে। আচ্ছা, আসামির অধিকারটা কি? এখানে আসামি কেস ডায়েরি দেখার অধিকার নাই, স্পষ্ট বলে দিচ্ছে আসামি কেস ডায়েরি দেখার অধিকার নাই। অর্থাৎ এটি একটা কেস ডায়েরি বিচারিক সহায়ক দলিল হলো, এটি সরাসরি প্রমাণ নয়। খেয়াল রাখবেন। তাহলে কেস ডায়েরির এটা একটা গেল। এখন বলছে কেস ডায়েরি ভাষা ও লেখার নিয়ম। কেস ডায়েরির ভাষা ও লেখার নিয়ম আলোচনা। কেস ডায়েরির ভাষাটা কেমন হবে? মনোযোগ। কেস ডায়েরি ভাষা অবশ্যই যারা ইংরেজিতে দক্ষ রয়েছেন, যেটা এটা 264 দিয়ে বলছে, যারা ইংরেজিতে দক্ষ কর্মতা রয়েছে তারা ইংরেজিতে লিখবেন, যারা স্থানীয় ভাষায় লিখবেন, এবং সিআরপিসি যারা ওই যে সাক্ষ্য দিবে সর্বদা 161 অনুসারে লিখতে হবে। লেখার নিয়মটা কি? ওই প্রতিদিনের তদন্ত অগ্রগতি লিখবেন, প্রতিটিতে এন্ট্রি দিবেন, সময় স্থান উল্লেখ করবেন, ডায়েরির সংক্ষিপ্ত বিবরণ পূর্ণ তথ্য দিবেন। একাধিক মামলায় এক ডায়েরিতে লেখা যাবে না, একাধিক মামলায় এক ডায়েরিতে লেখার সুযোগ নেই, আলাদা আলাদা রাখতে। তাহলে আমরা সঠিক ভাষা নিয়ম অনুসরণ করেই কেস ডায়েরিতে কার্যকর, লেস ইম্পর্টেন্ট। তারপর লিখলাম যে এরকম, এটা দেখছি একই স্টার দিচ্ছি বইয়ের পাশে, আপনারা যদি এড়িয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই। কেস ডায়েরি ফাইলিং, এগুলো হচ্ছে সাব ইন্সপেক্টরের কার্যক্রম। কেস ডায়েরি ফাইলিং ও নম্বরিং, যখন ফাইল করবে এটা কিরকম করে? অবশ্যই কেস ডায়েরি ফাইলিং এটাও কিন্তু 264তেই বলছে যে প্রতিটা ফর্মে পৃথক পৃথক সিরিয়াল নাম্বার থাকবে, একাধিক একই নম্বর দুইবার ব্যবহার করা যাবে না, তদন্ত শেষে পাতা বই থেকে আলাদা করা হবে, একত্র করে একটা ফাইল করবে, একত্র করে একটা ফাইলিং করবে, যেটা বলছে। তো ফাইলে কি থাকবে? এফআইআর নম্বর থাকবে, মাস ও বছর থাকবে, অভিযোগকারীর নাম, আসামি, তদন্তকারী কর্ম থাকবে, চূড়ান্ত রিপোর্ট। অর্থাৎ সিডি গুলো লিখলে একদম সিরিয়াল করেই থাকবে, সিটি নাম্বার 1 2 3 4 এভাবেই যাবে, এই লেখালেখি করেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা, যে কেজারের গুরুত্ব, এটা একটু নেন, এটা একটু 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 কেজারের গুরুত্ব উদ্দেশ্য। কেজারের গুরুত্বটা কি? এটা কি ইম্পর্টেন্ট, যে গুরুত্বটা বুঝতে হবে, সেটা কেন লেখা হচ্ছে। এটা একটা তদন্তের ধারাবাহিক রেকর্ড সংরক্ষণ হচ্ছে, তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করা হচ্ছে, প্রাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, বিচার প্রক্রিয়া সহায়তা করা হচ্ছে। কারণটা হচ্ছে যে তদন্তের স্বচ্ছতা যাতে নিশ্চিত হয়, জবাবদিহিতা বৃদ্ধি করা হচ্ছে, আদালতকে সহায়তা করা হচ্ছে, ভবিষ্যৎ তদন্তের রেফারেন্স হিসেবে এটা কাজ করতে হচ্ছে, যে আমি এই কাজ করছি, এই তদন্ত গেছি, এই এই পাইছি। ঠিক আছে? অতএব কেস ডায়েরি তদন্ত বিচার হয়েছে এক অপরিহার্য দলিল। বলছে যদি ডকুমেন্ট সাক্ষ্য হিসেবে হলো, এটা একটা ডকুমেন্ট। ভেরি ভেরি ধারা বুঝি নাই। ইম্পর্টেন্ট। এবার কেস ডায়েরি দেখার অনুমতি ব্যক্তি কারা? সকলের জন্য ইম্পর্টেন্ট। এটা হলো 68, এই যে আমরা শুরু থেকে 68 পিআরবি বিধি 68 দিয়ে, এখানে দেখেন কতগুলা বাদ দেবে যাচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো নেওয়া হয়েছে। কেস ডায়েরি কে কে দেখতে পারেন? কোন কোন কর্মকর্তারা দেখতে পারেন? তারা হলো তদন্তকারী কর্মকর্তা, থানার ওসি, ওসি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কোর্ট অফিসার, এসপি, এসপি অফিসের নির্ধারিত কর্মকর্তা, ক্লার্ক, আর হচ্ছে এসপি যদি অনুমোদিত অন্য কোনো কর্মকর্তা। এখানে 6 জন ব্যক্তি কথা বলছে। আই রিপিট, কেস ডায়েরি দেখার অনুমোদিত ব্যক্তি কারা? আচ্ছা, এটা আমি আগেরটা রেকর্ড হচ্ছে না ক্লাস? স্যার রেকর্ড হচ্ছে, কিন্তু স্যার আগের যেটা পড়ালেন স্যার ওটা তো ধারা দেওয়া নাই স্যার। কোথায়? একই কোশ্চেন, 264, একই কোশ্চেন। কেস ডায়েরি বুঝতে দেখার পারছি। অনুমোদিত ব্যক্তি কারা? মনোযোগ দাও সবাই, এটা একটু শর্ট করে দাও, একটু বড় হয়ে যাচ্ছে।